উনি বলেছেন কোন মুক্তিযোদ্ধা জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটা তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। হ্যাঁ, যার মগজ যেরকম তার কনক্লুশন হবে সেই। জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জনাব ফজলুর রহমান ওরফে ফজলু পাগলাকে কঠিন জবাব দিয়েছে, জায়গা মতো মলম দিয়েছেন। এক কথা যদি বলি, ফজলুর রহমানকে আমিরে জামাত পুরো জাতির সামনে নাকানি চুবানি খাওয়াইছেন এবং অপমান করেছেন। ফজলুর রহমানকে এক প্রকার সংসদে জুতো পিটা করা হয়েছে। ফজলুর রহমান যখন বললেন যে মুক্তিযুদ্ধ পরিবারের কেউ জামাত ইসলাম করে না, তখন সংসদে উত্তেজনা হয়, হট্টগোল হয়। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি শান্ত করেন। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটা প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন যে আজকে সংসদে বক্তব্য রাখতে গিয়ে কি বলেছে ফজলুর রহমান। তিনি বলেছে যে মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না, এবং তার এই বক্তব্যের প্রেক্ষিতে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়, সংসদ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এবারে ফজলুর রহমানের সেই বক্তব্যের কঠিন তীব্র প্রতিবাদ জানিয়ে কথা বলেছে, কঠিন জবাব দিয়েছে জামায়াত আমির। তিনি বলেছেন, ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়ে পিটা করেছেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়ি পিটা করেছেন। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের পর ধন্যবাদ প্রস্তাবে জামায়াতের সমালোচনা করে বক্তব্য দেন ফজলুর রহমান। তার বক্তব্যের সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা হট্টগোল করেন। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি সংসদ সদস্যদের শান্ত করেন। ফজলুর রহমানের বক্তব্যের পর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখতে গিয়ে বলেন যে একজন মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমান সম্মানিত ব্যক্তি হলেও অন্যকে অসম্মান করা উচিত নয়। আমি শহীদ পরিবারের সন্তান তিনি বলেন, এবং আমি জামায়াত করব, এটি আমার সাংবিধানিক অধিকার। কারো কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে রাজনীতি করতে হবে না। এর আগে দেওয়া বক্তব্যে ফজলুর রহমান যে কথা বলেছে যে মুক্তিযোদ্ধার কেউ জামায়াত করতে পারে না, সেই বক্তব্যের প্রতিবাদেই এই জবাব দেয় জামায়াতের আমির, যে বলে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমি জামায়াত করব নাকি কোন দল করব সেটা কারোর কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে করতে হবে না। চলুন কথা না বাড়িয়ে জামায়াতের আমির কঠিন ধোলাই করে কিভাবে কঠিন জবাব দিল ফজা পাগলাকে সেটা আমরা দেখি, তারপরে কথা বলি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই, মাননীয় সংসদ সদস্য বয়সে আমার বড়, তিনি মুক্তিযুদ্ধে তার অবদান সবকিছুই বলেছেন, কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পিটানোর অধিকার কাউকে দেওয়া হয়। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। 2 নম্বর, উনি বলেছেন কোন মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটা তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। আমি অনুরোধ করবো মাননীয় স্পিকার, তার এই অসংসদীয় অংশটা এখান থেকে যেন এক্সপান্স করা হয়। শেষে গিয়ে উনি আমরা কুলামনে এই সংসদকে ফাংশনিং করার জন্য বর্তমান জ্বালানি
অব্যবস্থাপনার সংকট যেটাই বলি, সেইটার ক্ষেত্রে আমরা এগিয়ে এসেছিলাম, খোলা মনে কথা বলেছি, নোটিশ নিয়ে আলোচনা হয়েছে এবং পরের দিনে সে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছে, আমরা সাথে সাথে এটা গ্রহণ করেছি। তিনি এইটাকে শেষ পর্যন্ত কনক্লুশন টানলেন কি দিয়ে? হ্যাঁ, যার মগজ যেরকম তার কনক্লুশন হবে সেরকম। তার মতো একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে আমি এই ধরনের আচরণ আশা করিনি। আমরা এখানে প্রথম দিনই বলেছি ভালো কিছু শিখতে এসেছি। কাউকে হিট করা, গালি দেওয়া, এর মাধ্যমে বড় কিছু অর্জন করা যাবে না। কিছু গোলাবাজি হতে পারে বড় জোর, কিন্তু তার চাইতে বেশি কিছু হবে না। আর সাধারণত যুক্তি যখন পুড়িয়ে যায়, মাথা তখন গরম হয়ে যায়। একটা প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরেই গেলেন। আমরা সবাই মিলে হারতে চাই না, আমরা সবাই মিলে জিততে চাই। এই জন্য সবাই যেন মাথাটা একটু ঠান্ডা রেখে যুক্তির সাথে সত্য নির্ভর কথাগুলা বলি, তাতে অবশ্যই দেশবাসী উজ্জীবিত হবে, এই সংসদের প্রতি মানুষের আস্থা তৈরি হবে এবং দেশটাকে নিয়ে সবাই মিলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জনাব ফজলুর রহমান ওরফে ফজু পাগলাকে কঠিন জবাব দিয়েছে, জায়গা মতো মলম দিয়েছেন। এক কথা যদি বলি, ফজলুর রহমানকে আমিরে জামাত পুরো জাতির সামনে নাকানি চুবানি খাওয়াইছেন এবং অপমান করেছেন। ফজলুর রহমানকে এক প্রকার সংসদে জুতো পেটা করা হয়েছে। এমনকি বিএনপির অধিকাংশ নেতা ফজলুর রহমানের পক্ষে ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ফ্লোর নিয়ে যা বলেছেন সেটা আমিরে জামাতের পক্ষে গিয়েছে এবং ফজলুর রহমানের বিরুদ্ধে গিয়েছে। এমনকি স্পিকার পরিস্থিতি শান্ত করতে যা বলেছেন সেটাও আমিরে জামাতের পক্ষে গিয়েছে, ফজলুর রহমানের বিরুদ্ধে গিয়েছে। এমনকি যাচাই বাছাই করে ফজলুর রহমানের বক্তব্য এক্সপান্স করা হতে পারে। এক কথা যদি বলি, ফজলু পাগলা, আমি একটু ক্লারিফিকেশন দিই। এই জনাব ফজলুর রহমানকে আমি ফজলু পাগলা বলা বাদ দিয়েছিলাম। তার সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় সামনে পরে। আমি ভেবেছিলাম যে সালাম দিয়ে কথা বলবো, কিন্তু রুচিতে বাধে। দর্শক, এ যা শুরু করেছে, সংসদের মতো একটা জায়গায় যে উদ্ভট কাণ্ড ঘটিয়েছে, যেভাবে আওয়ামী ফ্যাসিস্টের মতো আচরণ করছে, তাতে আবার জনগণ তাকে ফজু পাগলা বলবে। এবং আসলেই তার কথাবার্তা পাগলাটে টাইপের, মিনিমাম সভ্যতা ভব্যতা নেই। তার কথাবার্তার মধ্যে আছে বেপরোয়া ভাব। দর্শক, ব্যক্তিগত আক্রমণ ফজলুর রহমান করেছে। আইন, সংসদের কার্যপ্রণালী, বিধি, সংসদীয় রীতিনীতি, এগুলোর প্রতি তার মিনিমাম শ্রদ্ধাবোধ নাই। এর নাকি সিনিয়র পার্লামেন্টারিয়ান, অথচ তার কথাবার্তা অসংসদীয়, মানে গ্রামের খ্যাতের মতো। এবং কথা বলতে গেলে মুখ দিয়ে তার স্যাপসিটি। এ কারণে আমি সচেতনভাবে তাকে এড়িয়ে চলার চেষ্টা করব। আমি জানি না যে তার পাশে যারা সিট পেয়েছেন তারা কিভাবে এটা টলারেট করেন। খুব বিরক্তিকর একটা পার্সন। তো পুরো জাতির সামনে, একেবারে ক্যামেরার সামনে অপমানিত হয়েছেন, ভালো লাগছে না? দর্শক, ফজলুর রহমানের বক্তব্যে সংসদে তীব্র হট্টগোল বেঁধেছে। তিনি যে উল্টোপাল্টা বক্তব্য দিয়েছেন তাতে জামাতের লোকজন প্রতিবাদ করেছেন ইনস্ট্যান্ট, এবং প্রায় 30 মিনিট যাবত এই হট্টগোল থেকেছে। বিএনপির লোকজন তেমন তার পক্ষে থাকে নাই, দুই একজন মাঝে মাঝে একটু টেবিল চাপিয়েছেন। দর্শক, এই ফজলুর রহমানের ভাষা কতটা জঘন্য এবং নিকৃষ্ট, আমার দেশ রিপোর্ট করেছে এই শিরোনামে। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো ফজলুর রহমান বেঁচে আছে। জাতীয় সংসদে, যেখানে সবাই নির্বাচিত জনপ্রতিনিধি, সেখানে আলবদর রাজাকারের বাচ্চারা কোন ৭১-এর পরবর্তীতে জন্মগ্রহণ করা এমপিদের উদ্দেশ্য করে এভাবে বলাটা, এটা কতটা থার্ড ক্লাস, অরুচিশীল এবং খ্যাতের মতো ভাষা আপনারা সহজেই বুঝতে পারছেন। দ্যাট মিনস ফজলুর রহমান একটা খ্যাত, একটা অশিক্ষিত লোক, তার মধ্যে কোনো স্মার্টনেস নাই, সিভিলাইজেশন নাই। জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম নানানভাবে তাকে বুঝিয়েছেন, তাকে উদ্দেশ্য করে অনেক নসিহতমূলক কথা বলেছেন। কিন্তু এই পাগলার শরীরে আওয়ামী রক্ত, শেখ মুজিবের বীর্যবা রক্ত। এই পাগলা সঠিক কথা বলতে জানে না, এবং সঠিক কথা বলে কিনা সন্দেহ আছে। অতএব স্পিকার বুঝাক আর সালাউদ্দিন আহমেদ বুঝাক, এই পাগলা বুঝ নেবেন বলে মনে হচ্ছে না। তো দর্শক, তার পুরো বক্তব্য পুরোটাই অরুচিশীল, কুরুচিপূর্ণ। কিন্তু জাস্ট এই দু একটা লাইনের মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে আলবদরের বাচ্চারা ফজলুর রহমান এখনো বেঁচে আছে। অথচ এই ধরনের রাজনীতি বা এই ধরনের বিভাজনমূলক কথা, এটা বর্তমান খালেদা জিয়া, জিয়াউর রহমানের বিএনপির সাথে তো যাই না। এই ফজলুর রহমান তো আওয়ামী লীগ করেছেন, কাদের সিদ্দিকী দল করেছেন, 17 কাঠের পানি খাওয়া।
তারপরে এসে বিএনপিতে আশ্রয় নিয়েছেন। জিয়াউর রহমান খালেদা জিয়ার বিএনপির সাথে তো একদম তার আদর্শ কন্ট্রাডিক্টরি। এমনকি তারেক রহমান এই সালাউদ্দিন আহমেদের যে বর্তমান বিএনপি তার সাথেও যায় না। ফজলুর রহমান একটা গুরুত্বহীন লোক, তাকে গালি দিয়ে তাকে অপমান করলে বিএনপির কিছু আসে যায় না। এই জন্য ফজলুর রহমানকে সংসদে চরম অপমান করা হলেও বিএনপির সিনিয়র মন্ত্রীরা তাকে মোটেও ডিফেন্ড করেনি, বরং আমিরে জামাতকে শান্ত করেছে। তাহলে বুঝতে পারছেন এই ফজলুর রহমান কতটা অগুরুত্বহীন লোক। আলোচনায় থাকতে, ভাইরাল হতে, গুরুত্ব পেতে, অ্যাটেনশন পেতে ফজলুর রহমান এই ধরনের উদ্ভট কথাবার্তা বলছে। নইলে কোনো ভদ্র শিক্ষিত মানুষ এই ধরনের কথা বলে, এবং এটা অসংসদীয়। এই যে আল বদর রাজাকারের বাচ্চা, এইগুলো সংসদে বলা যায়? কোন শিক্ষিত মানুষ বা কোন সংসদীয় রীতিনীতি প্র্যাকটিস জানা লোক এটা সমর্থন করবেন? এবার আমি নিশ্চিত যে ফজলুর রহমানের এই বক্তব্য, তার বক্তব্যের একটা অংশ এক্সপান্স হবে। দর্শক, আমিরে জামাত এক্সপান্সের দাবি করেছেন এবং আমিরে জামাত নানান কথা বলেছেন কয়েক মিনিটে, যে যুক্তি যখন ফুরিয়ে যায় মাথা তখন গরম হয়ে যায়। ফজলুর রহমানের যুক্তি নেই, মাথা গরম হয়ে যায় হঠাৎ করে, এককভাবে কথা বলেন, একা একা মাথা গরম করে দেয়। আমিরে জামাত তো জবাব দিয়েছেন পরে, অথচ তার নিজের কথার মধ্যেই তার নিজের মাথা গরম হয়ে যায়। এবং এই যে থার্ড ক্লাস এবং শেষরার মতো কথা, নির্বাচনের প্রচারণায় অনেকে অনেক কিছু বলে, কিন্তু অমুক দল নির্বাচনে জিতলে আমি বিষ খাবো, কোনো শেষরা ছাড়া, কোনো ইতর ছাড়া, কোনো গর্ধব গাধা ছাড়া কেউ এই কথা বলে? এই কথা বলেছে এবং এই কথা আবার সংসদে এসে আবার রিপিট করে। কতবার গর্ধবের ঘরের গর্ধব, গাধার ঘরের গাধা। বিএনপিতে এই ধরনের গর্ধব আছে, গাধা আছে, ব্যক্তিত্বহীন, অরুচিশীল, থার্ড ক্লাস ইতর আছে। এটা বিএনপির জন্য লজ্জা, যদিও এই লজ্জা ঢাকার চেষ্টা করেছেন সালাউদ্দিন আহমেদ। আমিরে জামাত বলেছেন যে, মানে ফজলুর রহমান বলেছেন যে আমিরে জামাত বা জামাতের আমির বিরোধী দলের নেতা দাবি করেছেন যে তিনি শহীদ মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আবার তিনি জামাত করেন, এটা তো ডাবল অপরাধ। আমিরে জামাত বলেছেন আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আমি জামাত করব না কি করব তোমার মতো ফজু পাগলার কাছে জিজ্ঞেস করে নিব, এই ভাষায় বলেন নাই, কিন্তু আমি অনুবাদ করলাম যে এটা তো তার কাছে জিজ্ঞেস করে করবো না, তার কাছে কি জিজ্ঞেস করে করবো? স্পিকার একটা চমৎকার জবাব দিয়েছেন যে এখানে সবাই নির্বাচিত প্রতিনিধি, তাদেরকে এইভাবে বলা যাবে না। আর অতীতে কি হয়েছে কি হয়নি, এখানে জামাতেও মুক্তিযুদ্ধ আছে, আমিরে জামাত একজন শহীদ মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, তার আদর্শ আমিরে জামাত বলেছেন যে আমি কোন আদর্শ ধারণ করব এটা তো অন্য কেউ ঠিক করে দিতে পারে না, এভাবে ব্যক্তিগত আক্রমণ করতে পারে না। এর মানে ফজু পাগলা একজন অগণতান্ত্রিক, থার্ড ক্লাস, রুচিহীন, ইতর শ্রেণীর গুরুত্বহীন ব্যক্তি হিসাবে সংসদে প্রমাণিত হয়েছে। বুঝতে পারছেন জামাতের সাথে লাগতে আসলে কি কি হয়? জামাতের সাথে লাগতে আসলে কি হয় এটা কি ফজলু পাগলা আগে বোঝে নাই? একটু স্মরণ করিয়ে দিই। তার আগে বলি যে সালাউদ্দিন আহমেদ এখানে চমৎকার রোল প্লে করেছে। তিনি বলছেন হ্যাঁ ডাক্তার শফিকুর রহমান বা তিনি একজন শহীদ মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, তাদের দলে এখানে এই এমপিদের মধ্যে বেশ কয়েকজন মুক্তিযুদ্ধ আছে, আমরা এটাকে ধারণ করি, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভাজন তৈরি করতে চাই না। তার মানে ফজলু পাগলাকে একদম জায়গা মতো মলম দিয়ে দিয়েছে সালাউদ্দিন আহমেদ এবং ডাক্তার শফিকুর রহমান। বিএনপি তার পক্ষে নাই। বিএনপির যদি কেউ তার পক্ষে থাকে তাহলে সে আসলে বিএনপি না, সে আওয়ামী লীগের দালাল। ওই ফজলু পাগলা মার্কা বিএনপি, সে সালাউদ্দিন তারেক রহমান মার্কা বিএনপি না। বুঝতে পারছেন? এই ফজলু পাগলাকে জামাত একবার সাইজ করেছিল কিভাবে, বড় বড় কথা বলতো, এই সেই ট্রাইব্যুনালে একবার জামাতের আইনজীবীরা নিয়ে এমন ভাবে মাপ চাওয়াইছে, 4-5 মাস কোনো কথা বলে নাই। এরপরে বিএনপি একবার শোকজ করে এমন ভাবে মুখ থামিয়ে দিয়েছে, দীর্ঘদিন কোনো মিডিয়ায় পাওয়া যায়। এই ফজলুর রহমানকে একবার ডলা ইউনুসের আমলে জামাত দিয়েছে, এবার আর একবার পুরো জাতির সামনে সংসদে ডলা গেলেন। আশা করি এবার বিষ খাবেন। ফজলুর রহমান যখন বললেন যে মুক্তিযুদ্ধ পরিবারের কেউ জামাত ইসলাম করে না, তখন সংসদে উত্তেজনা হয়, হট্টগোল হয়। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি শান্ত করেন, আবার ফজলুর রহমান সংসদ কাঁপালেন। সেই একই ইস্যু, মুক্তিযুদ্ধ ইস্যু। এবং এবারের ঘটনাটা এমন যে স্পিকারের চেয়ারে যিনি বসে আছেন তিনিও একজন বীর মুক্তিযোদ্ধা, ফজলুর রহমান তিনি নিজে বীর মুক্তিযোদ্ধা। তারপরও স্পিকার কিন্তু বাধা দিয়েছে ফজলুর রহমানের বক্তব্যে। তিনি বলছেন যে মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাতে ইসলাম করতে পারে না বলে সংসদে বলেছেন কিশোরগঞ্জ 4 আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। বলছেন যে মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাতে ইসলাম করতে পারে না। তার মানে জামাতে ইসলামের সাথে মুক্তিযুদ্ধের যে একটা ব্যবধান, এটা আবার তিনি নতুন ভাবে ভিন্ন একটা বক্তব্যে নিয়ে আসলেন। নানা বিতর্ক তো আছেই। তিনি যে জামাতে ইসলামকে রাজাকারের দল বলেন এবং কখনোই এই দলের সাথে তিনি আপোষ করবেন না, এরকম নানান বক্তব্যে এর আগে তিনি মাঠ কাঁপিয়েছেন। তার জন্য তার কম ভোগান্তি পোহাতে হয়নি, দল থেকে তিনি বহিষ্কার হয়েছেন, আবার এমপি নমিনেশন পেয়েছেন, তার বাসার সামনে মব তৈরি হয়েছে। আবার নির্বাচনের পর তিনি এমপি যখন হয়েছেন তখন সবাই ভাবছিল যে তাকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, কিন্তু দায়িত্ব দেওয়া হয়নি, কিন্তু তাকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে এবং তিনি নিঃসন্দেহে সরকারি দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আর এই সরকার
মুক্তিযুদ্ধকে আপল করে একটা রাজনৈতিক কারণও আছে। কারণ এখন প্রধান প্রতিপক্ষ জামাত তাকে নানাভাবে আক্রমণ করে বিএনপিকে, সুতরাং বিএনপিও রাজনৈতিক তার এখন এজেন্ডা জামাতকে ঘায়েল করার ব্যাপারে মুক্তিযুদ্ধের ইস্যু। তো সেই ইস্যুতে বেশ গরম বক্তব্য রেখেছেন ফজলুর রহমান যখন বললেন যে মুক্তিযুদ্ধ পরিবারের কেউ জামাত ইসলাম করে না, তখন সংসদে উত্তেজনা হয়, হট্টগোল হয়। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি শান্ত করেন। হট্টগোল চলাকালে ফজলুর রহমান বলতে থাকেন, আমি আবারও বলছি মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত করতে পারে না, শহীদ পরিবারের কেউ জামাত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি 3 গুণ অপরাধ করেছেন, যদি কেউ করে থাকে। তিনি বলছেন মুক্তিযুদ্ধের সঙ্গে যখন 1 মাসের গণঅভ্যুত্থানকে তুলনা করা হয় মুক্তিযুদ্ধের সঙ্গে, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। এটা তার আকুতি আর কি, যে মুক্তিযোদ্ধাকে ছোট করা কোনো মুক্তিযুদ্ধ আসলে মেনে নিতে পারে না। তিনি বলেন জামাতের আমির আমার চেয়ে 10 বছরের ছোট, তিনি নাকি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তিনি নাকি শহীদ পরিবারের সন্তান। এরপরই সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। ফজলুর রহমানের বক্তব্যের পর বিরোধী দলীয় নেতা ফ্লোর নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের জবাব দেন এবং তিনি ফজলুর রহমানের অসংসদীয় বক্তব্য এক্সপান্স করার অনুরোধ করেন স্পিকার। অবশ্য এই রিপোর্টে, যুগান্তরের এই রিপোর্টে কি উত্তর দিয়েছেন পাল্টা, এটা জামাতের আমিরের বক্তব্যটা আসেনি। নিশ্চয়ই বক্তব্যটা পেলে তার একটা বিশ্লেষণ দিতে পারতাম, কিন্তু বোঝাই যাচ্ছে ফজলুর রহমান কিন্তু তার অবস্থান থেকে সরেনি। তিনি মুক্তিযোদ্ধা ইস্যু নিয়ে যেভাবে বিএনপির এমপি হয়ে নেতা হয়ে ফাইট দিচ্ছেন, এটা বিএনপি কে আরো উজ্জীবিত করছে। কারণ বিএনপির এখন অধিকাংশ বক্তা কিন্তু ঘুরে ফিরে 71-এর প্রসঙ্গ আনছে এবং সেই সাথে জামাত এবং শিবির যে গুপ্ত রাজনীতি করে সেই প্রসঙ্গ নিয়ে কিন্তু সম্প্রতি রাজনীতিতে বেশ একটা উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। শেখ হাসিনার 15 বছরের ভয়াল স্বৈরাচারের পতন হতে না হতে কি দেশে নতুন আরেক স্বৈরাচারের জন্ম হবে? সদ্য ক্ষমতায় বসে কি পুরনো মিত্রদের পিঠে প্রকাশ্য দিবালোকে ছুরি মারতে শুরু করেছে বিএনপি? যে জামায়াত শিবির বুকের তাজা রক্ত দিয়ে জুলাই বিপ্লবে সামনের সারিতে দাঁড়িয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করলো, আজ ক্ষমতার মসনদে বসেই তাদেরকেই কেন রাজনীতি থেকে চিরতরে মুছে ফেলার ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি? মির্জা ফখরুলের একটি ভয়ঙ্কর ঘোষণায় আজ থমথমে পুরো দেশের রাজনীতি। তবে কি নতুন স্বাধীন হওয়া দেশ আবারও এক বিভীষিকাময় সংঘাতের দিকে এগিয়ে চলেছে? সবাই যখন ভেবেছিল দীর্ঘ আন্দোলনের পর এবার হয়তো দেশের রাজনীতিতে একটি সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরে আসবে, ঠিক তখনই বিনা মেঘে বজ্রপাতের মতো এক অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়ে বসলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে তিনি প্রকাশ্যেই জামায়াত ইসলামীকে টার্গেট করে এমন এক বিষোদ্গার করেছেন যা দেশের প্রতিটি বিবেকবান মানুষকে হতবাক করেছে। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি অত্যন্ত দাম্ভিকতার সাথে বলেন, দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিয়ে যেতে চায় কিনা সেই চিন্তা আমাদের করতে হবে। তাদের যে অতীত ইতিহাস আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায় সেভাবে আমাদের কাজ করতে হবে। লক্ষ্য করুন তার এই ভয়ঙ্কর কথাগুলোর দিকে। পুরোপুরি নির্মূল করা যায়, এই একটি শব্দ গত 15 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা বিরোধী দলের উপর, বিশেষ করে জামায়াতের উপর প্রয়োগ করার চেষ্টা করে এসেছে। শেখ হাসিনা দিনের পর দিন স্বপ্ন দেখেছেন জামায়াতকে বাংলার মাটি থেকে মুছে ফেলার। শীর্ষ নেতাদের প্রহসনের বিচারে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করেছেন, আয়নাঘরে বন্দী করে রেখেছিলেন অমানবিক নির্যাতনের মাধ্যমে। কিন্তু শেখ হাসিনা কি পেরেছেন জামায়াতকে নির্মূল করতে? পারেননি। বরং ধ্বংসস্তূপের ভেতর থেকে ফিনিক্স পাখির মতো নতুন শক্তিতে, নতুন উদ্যমে জেগে উঠেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আর আজ যখন ছাত্র জনতা রক্তের বিনিময়ে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এবং বিএনপি ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে, তখন তারই একসময় রাজপথের মিত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে সেই একই নির্মূল করার হুঙ্কার। ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে কি তাহলে আওয়ামী লীগের সেই স্বৈরাচারী প্রেতাত্মা বিএনপির ঘাড়ে ভর করেছে? প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে বিএনপির এই মাথা খারাপ অবস্থা কেন? কেন তারা দীর্ঘদিনের পরীক্ষিত মিত্রকে হঠাৎ করে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চাইছে? এর পেছনের মূল কারণটি হলো ভয় এবং ক্ষমতা হারানোর চরম আতঙ্ক। গত জুলাই বিপ্লবে সাধারণ জনতার পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা যেভাবে রাজপথে বুকে রক্ত ঢেলে দিয়েছে, পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, তা দেশের সাধারণ মানুষের মনে এক বিশাল আস্থার জায়গা করে নিয়েছে। শুধু তাই নয়, বিপ্লবের পর দেশ জুড়ে বন্যা সহ যে কোনো জাতীয় সংকটে জামায়াতের পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং নিঃস্বার্থ ভূমিকা সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। মানুষ এখন একটি সৎ, যোগ্য এবং আল্লাহ ভীরু নেতৃত্ব খুঁজছে। দেশের মানুষ আর কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ বা দখলদারদের ক্ষমতায় দেখতে চায় না। আর ঠিক এই জায়গাতেই সাধারণ মানুষের আস্থার অবিসংবাদিত প্রতীক হয়ে উঠেছে জামায়াত।
এই আকাশচুম্বী জনসমর্থন দেখেই ক্ষমতায় থাকা বিএনপি বুঝতে পারছে যদি দেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় তবে জামায়াতের এই জনপ্রিয়তা জোয়ারের কাছে তারা টিকতে পারবে না। তারা ভয় পাচ্ছে যে মানুষ যদি যোগ্য নেতৃত্ব বেছে নেয় তাহলে তাদের চিরাচরিত লুটপাট আর দখলদারিত্বের রাজনীতির চিরতরে অবসান ঘটবে। তাই নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই তারা এখন জামায়াতকে নির্মূল করার মতো ঘৃণ্য এবং অগণতান্ত্রিক পথ বেছে নিয়েছে। কিন্তু মির্জা ফখরুলের এই অধ্যত্বপূর্ণ মন্তব্যের পর এবার আর বিন্দুমাত্র ছাড় দেয়নি জামায়াত ইসলামী। দীর্ঘ 15 বছর ধরে যারা জেল, জুলুম, অত্যাচার আর ফাঁসির দড়িকে পরোয়া না করে টিকে আছে, তারা যে কেবল ক্ষমতার দম্ভের ধমক শুনেই মাঠ ছেড়ে পালাবে এমনটা ভাবা ছিল বিএনপির চরম রাজনৈতিক বোকামি। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত শান্ত কিন্তু ইস্পাত কঠিন ভাষায় এর জবাব দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আর সহ্য করা হবে না। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে ফখরুলকে স্মরণ করিয়ে দিয়েছেন যে এই ধরনের উস্কানিমূলক কথা কোনো সুস্থ রাজনীতির ভাষা হতে পারে না। জামায়াত আমিরের দেয়া বার্তাটি ছিল অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, যারা মিত্রের মুখোশ পরে পেছন থেকে ছুরি মারতে চায় তাদের আসল চেহারা জাতি আজ চিনে ফেলেছে। কোন দল যখন আদর্শ, যুক্তি এবং নৈতিকতা দিয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করতে ব্যর্থ হয়, ঠিক তখনই তারা এমন উস্কানিমূলক এবং নির্মূলের রাজনীতি শুরু করে। জামায়াতের এই পাল্টা হুঙ্কারে যে ক্ষমতার অহংকারে থাকা বিএনপির হাইকমান্ডের ভেতরে রীতিমতো কম্পন সৃষ্টি হয়েছে তা আজ চারপাশের রাজনৈতিক পরিস্থিতি দেখলেই বোঝা যায়। জামায়াত স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা শান্তি চায়, কিন্তু এর মানে এই নয় যে তারা দুর্বল। শুধু কথার লড়াই নয়, মির্জা ফখরুলের এই নির্মূল প্রজেক্টের প্রভাব ইতিমধ্যেই রাজপথে পড়তে শুরু করেছে। কেন্দ্র থেকে জামায়াতকে নির্মূলের ডাক দেওয়ার পরপরই সারা দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পেশি শক্তির মহড়া। গোপালগঞ্জে সম্প্রতি যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে সেখানে ছাত্রদলের ক্যাডাররা জামায়াত এবং শিবিরের কর্মীদের উপর বর্বর হামলা চালিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রতিটি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে এখন ছাত্রদলের একচ্ছত্র আধিপত্য কায়েমের চেষ্টা চলছে। তারা চাইছে পুরনো আমলের সেই হল দখল, সিট বাণিজ্য আর টেন্ডার বাজির রাজনীতি আবার ফিরিয়ে আনতে। যে ছাত্র জনতা এবং শিবিরের কর্মীরা জুলাই আগস্টের সেই ভয়াল দিনগুলোতে পুলিশের টিয়ারশেল আর স্নাইপারের গুলির সামনে দাঁড়িয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছিল, আজ ক্ষমতার মদতপুষ্ট হয়ে তাদেরকেই বেছে বেছে টার্গেট করা হচ্ছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিএনপি মনে করছে ক্ষমতায় থাকার সুবাদে পেশি শক্তি আর রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তারা আদর্শবাদী এই ছাত্র শক্তিকে দমিয়ে রাখবে। কিন্তু তারা একটি বড় সত্য ভুলে গেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোনো ভাড়াটে আনা ক্যাডার বাহিনী নয়, তারা একটি সুনির্দিষ্ট আদর্শের উপর প্রতিষ্ঠিত, যারা স্বৈরাচারী হাসিনার বুলেটের সামনে বুক পেতে দিতেও দ্বিধা করেনি। তাদের লাঠি আর আমদা দিয়ে ভয় দেখানো কখনোই সম্ভব নয়। জামায়াত বারবার প্রমাণ করেছে তারা দেশের জন্য, দশের জন্য রাজনীতি করে। তারা চায় না নতুন বাংলাদেশে আবারও কোনো ভ্রাতৃত্বঘাতী সংঘাত হোক, রক্ত ঝরুক। তারা দেশের মানুষের কথা ভেবে, একটি সুন্দর ভবিষ্যতের কথা ভেবে এখনো চরম ধৈর্য ধারণ করে আছে। কিন্তু ধৈর্যেরও একটি সীমা আছে। যখন সেই বাঁধ ভেঙে যাবে তখন পালানোর পথ খুঁজে পাবে না এই দখলদারেরা। বাংলাদেশের মানুষ আজ অনেক বেশি সচেতন। তারা নিজ চোখে দেখেছে 15 বছরের প্রবল পরাক্রমশালী স্বৈরাচার কিভাবে চোখের পলকে ধুলোয় মিশে যায়। এখন ক্ষমতায় বসে বিএনপি যদি নিজেদের ভুল সংশোধন না করে, যদি তারা জামায়াতকে দিয়ে এই নোংরা নির্মূলের খেলা বন্ধ না করে, তবে এদেশের জনগণই তাদের উপযুক্ত শিক্ষা দেবে, এমনটাই মনে করছে জামায়াত ইসলামী। দম্ভ আর অহংকার করে গিয়ে কোনোদিন ইতিহাসের পাতায় টিকতে পারেনি, আগামীতেও পারবে না। ভোট ইঞ্জিনিয়ারিং করে বা পেশি শক্তি দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার স্বপ্ন এদেশের মানুষ আর কখনো পূরণ হতে দেবে না। মির্জা ফখরুলের এই আচরণের পর দেশের রাজনীতিতে এখন নতুন মেরুকরণ শুরু হয়েছে। রাজপথের বন্ধুদের রক্তের উপর পাড়া দিয়ে তাদের আত্মত্যাগকে অস্বীকার করে যে ক্ষমতা ধরে রাখার চেষ্টা চলছে, তার পরিণতি দেশের জন্য কখনোই মঙ্গলজনক হতে পারে না। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন ফখরুল সাহেবের উচিত তার এই অরাজনৈতিক এবং অধ্যত্বপূর্ণ মন্তব্যের জন্য জাতির কাছে এবং জামায়াতের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। দর্শক, আপনারা কি মনে করেন? ক্ষমতার দম্ভে বিএনপি এই জামায়াত নির্মূলের হুমকির পর জামায়াতের আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? তাদের কি এখনো ঐক্যের আশা রেখে ধৈর্য ধারণ করা উচিত, নাকি রাজপথে নিজেদের শক্তির প্রমাণ দিয়ে এই অধ্যত্বের জাত ভাঙা জবাব দেওয়া উচিত? মির্জা ফখরুলের কি উচিত তার এই ভয়ঙ্কর ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, আপনারা জানাবেন আপনাদের মতামত এবং অপিনিয়ন, আপনারা কি বলতে চান ফজলুর রহমানের এই বক্তব্য নিয়ে। আপনারা এখন কি বলবেন? আসলে আপনাদের বলার কিছু থাকলে অবশ্যই সেটি কমেন্টে উল্লেখ করে লিখে জানাবেন আপনাদের মতামতটা। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ফজলুর রহমান তিনি একটা জিনিস ভাই, যতই তার সমালোচনা করা হোক, যতই তাকে নিয়ে হাসি ঠাট্টা করা হোক, হাসি মজাক হোক, সে কোনো কিছুকেই পাত্তা দেয় না, কোনো কিছুকে তোয়াক্কা করে না। সে শুধু একটা কথাই বলবে, সে মুক্তিযোদ্ধা, জামায়াত রাজাকার, জামায়াতকে সে দুচক্ষেই দেখতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কিছু একটা বলে যাবেন, আসলে কি বলতে চান আপনারা?
একদম উপযুক্ত জবাব দিয়েছে মনে করি জামায়াতের আমির। তিনি বলেছে যে আমি কোন দল করব, আমার রাজনৈতিক শিষ্টাচার কি হবে, কারো কাছ থেকে তো অনুমতি নিতে হবে না সেটার। ঠান্ডা মাথায় কঠিনভাবে ধোলাই করলেন রীতিমতো বলা যায় মাননীয় আমির সাহেব। পাগলের কথার জবাবটা একদম ঠিকভাবে দিয়েছে। যার মগজ যেরকম তার ক্যালকুলেশনও কনক্লুশন সেরকম। এই কথাটা কিন্তু একদম সঠিকভাবে বলেছে জামায়াতের আমির। তো আপনারা জানাবেন আপনাদের অভিপ্রায় কি। দাদুর কথা পয়েন্টে পয়েন্টে রীতিমতো ধুয়ে দিয়েছে ফজা পাগলাকে। এখন আপনারা জানাবেন আপনাদের মতামত কি।